নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আহ, স্যার আমাদের আসলে বলেই দিলেন যে আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাজমা নিয়ে। তো আমরা সকলকেই আসলে ধন্যবাদ জানাচ্ছি হোমিও স্টাডি গ্রুপের পক্ষ থেকে, বা হোমিও স্টাডি ডিসকাশন গ্রুপ, যেটাই বলা হোক না কেন। আহ, আমি আসলে আজকের আলোচনায় আসছি। আমি ডাক্তার এস এম জাহাঙ্গীর, বিএইচএমএস কমপ্লিট করেছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে, এবং বর্তমানে প্র্যাকটিসরত আছি আহ, মেহেরপুর জেলার গাংনী উপজেলাতে। আহ, আমরা আসলে আজকের যে টপিক নির্ধারণ হয়েছে গ্রুপ থেকেই, অ্যাজমা এবং তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে। আসলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা এতটা বৃহৎ, যার জন্য মাঝে মাঝে আমার আসলে আলোচনা করতে খুব ভয় লাগে। এই অর্থে আমি শুধুমাত্র এখানে অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা কথাটাই আসলে উল্লেখ করেছি। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সম্পর্কে বলার জন্য আমাদের এই গ্রুপে অনেক 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 শ্রদ্ধেয় স্যারেরা আছেন। আমি হয়তোবা কিছু জায়গা উল্লেখ করব, এছাড়া আর অন্য কিছু নয়। কারণটা এই কারণেই বলবো যে আসলে রোগ নিয়ে ট্রিটমেন্টের জায়গা যদি বলা হয় বা বলেন, তাহলে অনেকেই অনেক বিতর্কের জায়গা তৈরি হয়। আমরা আসলে সেই বিতর্কের জায়গা থেকে যাচ্ছি না, যেহেতু এটা প্র্যাকটিস অফ মেডিসিনেরই একটি ক্লাস। কারণ আমরা ডিজিজ নিয়ে মেডিকেল সায়েন্সের যে সাবজেক্টটিতে আসলে পড়াশোনা করি, সেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। আপনারা সকলেই জানেন যে মেডিকেল সায়েন্সের কিছু বেসিক সাবজেক্ট আছে। হোমিওপ্যাথি যেমন একটি মেডিকেল সায়েন্স, অ্যালোপ্যাথি আছে, আয়ুর্বেদি আছে, ইউনানি আছে, এরকম ফিজিওথেরাপি আছে, অনেক মেডিকেল সায়েন্সের সাবজেক্ট আছে বা ভাগ আছে। সেখানে আমরা আহ, আহ, আপনারা সকলেই জানেন যে অ্যানাটমি নামে একটি সাবজেক্ট আছে, ফিজিওলজি নামে একটি সাবজেক্ট আছে, বায়োকেমিস্ট্রি আছে, প্যাথোলজি আছে, মাইক্রোবায়োলজি আছে, প্র্যাকটিস অফ মেডিসিন আছে, গাইনি অবস। যদিও গাইনি অবস হচ্ছে কিছুটা ক্লিনিক্যাল সাবজেক্ট, কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিনটাও ক্লিনিক্যাল সাবজেক্ট হলো একটা বেসিক। এই এই জায়গাগুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের জন্য আসলে খুব কঠিন। অনেকেই হয়তোবা বলবেন যে আসলে আমরা আমাদের একটি মূল কার্ডিনাল, মানে হোমিওপ্যাথির একটি মূল কার্ডিনাল ফিচারের জায়গা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই কথাটা আমরা আসলে সকলেই বা প্র্যাকটিস লাইফে সবাই বলে থাকি। ইভেন আমাদের সামনে যদি রুগী আসে, আমরা রুগীদের সামনেও এই কথাটা বলে থাকি। কিন্তু মানে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা রুগীর সিমটমের জায়গা থেকে সরে এসে রোগের কথাটি উল্লেখ করি। ইভেন শুধু রুগী বলবো না, মানে ডাক্তার বলবো না, রুগীরাও কিন্তু আপনার সামনে এসেই রোগের কথাই বলে যে ডাক্তার সাহেব, আপনার কাছে কি অ্যাজমা ভালো হবে কিনা, আপনার কাছে কি পলিপাস ভালো হবে কিনা। যদিও পলিপাস আসলে না, নেজাল পলিপ বলা হয়, যদিও আমাদের রেপার্টরিতে পলিপাস শব্দটি উল্লেখ আছে। আম, আসলে রুগী আমাদের সামনে ওই ডিজিজ কন্ডিশন নিয়েই কথা বলেন। আমরা সেখান থেকে আসলে সিমটম, কোন সিমটম কে নিব, আসলে এখানে ইভালুয়েশন অফ সিমটমের বিষয় আছে। আম, সেই জায়গাগুলো আসলে হোমিওপ্যাথটা নিতে হবে। তবে এসপি দে স্যারের একটি কথা আহ, আপনাদের সামনে আসলে বলতে চাই। স্যার তার হোমিও সাথী বইয়ের মধ্যে একটি জায়গায় উল্লেখ করেছেন যে আমরা যে প্যাথোলজি পড়ি বা আমরা যে প্র্যাকটিস অফ মেডিসিন পড়ি, সেটা হচ্ছে তদানীন্তন চিকিৎসা ব্যবস্থার প্র্যাকটিস অফ মেডিসিন বা প্যাথোলজি। আমরা হোমিওপ্যাথির প্যাথোলজি পড়ি না, আমরা হোমিওপ্যাথির প্র্যাকটিস অফ মেডিসিন পড়ি না। এবং হোমিওপ্যাথির প্র্যাকটিস অফ মেডিসিন বা হোমিওপ্যাথির প্যাথোলজি, এই জায়গাগুলো আসলে কোথাওই আহ, বা কোনো বই এইভাবে লেখা নেই। যতটুকু লেখা আছে বা যতটুকু অনেকে লিখেছেন, সেটা হচ্ছে আহ, ওই প্র্যাকটিস অফ মেডিসিনের সাথে কিছু হোমিওপ্যাথি ঔষধ যোগ করে দিয়েছেন, এটুকুই। কিন্তু স্যার একটি জায়গায় বলছেন যে আমরা যদি প্যাথোলজির জায়গাটি না বুঝি বা না পড়ি, তাহলে আসলে ওই জায়গা থেকে কোনটা আনকমন, কোনটা পিকিউলিয়ার, কোনটা স্ট্রাইকিং সিমটম, কোনটা সিঙ্গুলার সিমটম, এইটা আসলে আমাদের জ্ঞানে কিন্তু আসবে। তাহলে দেখেন, এই গুরুত্বটা কিন্তু
এসপি দেসারের মতো স্কলাররা বুঝেছেন, বাট আমরা কেন বুঝি না, আমরা অনেক সময় বুঝি না। যাক, আমি অনুরোধ করব, যদিও আমি যতটুকু জানি হোম স্টাডি গ্রুপ যেভাবে পরিচালিত হয়, মোটামুটি সবাই এখানে মন খুলেই কথা বলেন, হয়তোবা বিতর্কের কিছু জায়গা তৈরি হয়, এটা সত্য কথা। হোমিওপ্যাথি মানেই বিতর্ক থাকবে, সবকিছুতে, শুধু হোমিওপ্যাথি বলে না, বিতর্ক থাকবেই অনেক জায়গাতে। কিন্তু সেখান থেকে আমরা আসলে শেখার জায়গাটি তৈরি করি। তাহলে আমরা আজকে আসলে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমি দেখেন অ্যাজমার পরে ব্রঙ্কিয়াল অ্যাজমা কথাটা উল্লেখ করেছি। এটার একটু কারণ আছে, কারণ অ্যাজমা দুই ধরনের হয়। দুই ধরনের বলতে দুটো অর্গান বেজে দুই ধরনের অ্যাজমা হয়ে থাকে। একটি হচ্ছে আমাদের লাংস কেন্দ্রিক, মানে আমরা আসলে শ্বাস প্রশ্বাস যে অঙ্গটা আমাদের সাহায্য করে সেটা হচ্ছে লাংস বা ফুসফুস বলা হয়। এই লাংস কেন্দ্রিক মানে যেটা, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। আরেকটি অ্যাজমা আছে কার্ডিয়াক অ্যাজমা। কার্ডিয়াক বলতে আপনারা সকলেই জানেন হার্টের কিছু কেন্দ্রিকতা নিয়ে এই শ্বাসকষ্টের তৈরি হয়, সেটাকে আমরা কার্ডিয়াক অ্যাজমার মধ্যে ফেলি। যাই হোক, দুটোর ক্ষেত্রে দুরকম সাইন সিমটম বা প্রেজেন্টেশন আসে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসে। আমরা একটু একটা ছবি দেখছি। আসলে একটা মানুষের দুই পাশে দুটো লাংস থাকে, এটা আপনারা সকলেই জানেন। এবং আমাদের যে এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে রেসপাইরেটরি সিস্টেম। এই রেসপাইরেটরি সিস্টেমের শুরু হচ্ছে আমাদের নাক থেকে, নোজ, নেজাল ক্যাভিটি, ওরোফেরিংস, নেজোফেরিংস, ল্যারিংস আপ টু ভোকাল কর্ড, ল্যারিংস বিলো টু ভোকাল কর্ড। এরপরে হচ্ছে ট্রাকিয়া। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে শ্বাস নালী যেটা বলা হয়, একেবারে আপনার গলার উপরে যদি প্রেস করেন, যে কার্টিলেজটি পাবেন হায়োয়েড বোনস এর কাছে, এইটা হচ্ছে আমাদের ট্রাকিয়া বলা হয়, শ্বাসনালী। এই শ্বাসনালীর পরে হচ্ছে আমাদের খাদ্যনালী বা ইসোফেগাস বলে। তাহলে আমি যদি অ্যানাটমিটুকু যদি না জানি, তাহলে আসলে অনেক সময় কিছু বিতর্ক বা বিতর্কিত কথা আমরা হোমিওপ্যাথরা অনেক সময় বলে থাকি। তাহলে সকলের উচিত এই জায়গাটি জানা। তাহলে এই দুই পাশে দুটো লাংস, একটা দেখেন মাঝখানে এসে ভাগ হয়ে গেছে। তাহলে এই ট্রাকিয়া থেকে ভাগ হয়ে যে লাংসের লোবে চলে যাচ্ছে, লোব থেকে সিগমেন্টে চলে যায়, ছোট ছোট, এই দেখেন একেবারে গাছের শিকড়ের মতো, যার জন্য এটাকে ব্রঙ্কিয়াল ট্রিউ বলা হয়। সিগমেন্টে চলে যাচ্ছে, হ্যাঁ, সিগমেন্ট গুলো টার্মিনালে, ছোট ছোট আরো টার্মিনালে, এরপরে অ্যালভিওলি ইয়ার স্যাক, দ্যাট মিনস একেবারেই ছোট যে বায়ু কুঠুরি বলা হয়, যেখানে আপনারা এই যে দুটো নালী দেখছেন, এই যে দেখেন ছোট ছোট বলের মতো, আমার কাটচারটি যদি খেয়াল করেন, এটা এগুলোকে অ্যালভিওলি বলা হয়। হ্যাঁ, এই অ্যালভিওলিতে আসলে এয়ার এক্সচেঞ্জ হয়, আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয়। এখন একটা স্বাভাবিক মানুষের এই যে মানে লাংসের যে অ্যালভিওলির যে মাসেল গুলো, এগুলো দেখেন এরকম স্বাভাবিক থাকে, নর্মাল লাইনিং থাকে। কিন্তু অ্যাজমাটিক পেশেন্টের এই লাইনিংটা এরকম থাকে। এই চিত্রটা একটু আপনারা যদি খেয়াল রাখেন, আমার মনে হয় যে পরবর্তী জায়গাটি আমরা অবশ্যই বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখন আসলে অ্যাজমা কি? অ্যাজমাটাকে আমরা দেখেন, আমরা ডিজিজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুটো ভাগে, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ বলতে একজন থেকে আরেকজনের ছড়ায় যে ডিজিজ গুলো, সেটাকে কমিউনিকেবল ডিজিজ বলা হয়। আর নন কমিউনিকেবল হচ্ছে একজন থেকে আরেকজনের ছড়ায় না। হ্যাঁ, এই যে কিছু কিছু মানে টার্মস নিয়ে আসলে হোমিওপ্যাথের ওই যে এসপি স্যারের কথা এই সুরে সুর মিলিয়ে বলতে হয় যে আমরা কিন্তু হোমিওপ্যাথিক প্যাথোলজি, দ্যাট মিনস ডাইনামিক প্যাথোলজি কিন্তু আমরা পড়ি নাই। আমরা কিন্তু হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন পড়ি না। আমরা যা পড়ি ওই আমাদের যে কনভেনশনাল মেডিসিন আছে বা অ্যালোপ্যাথিক মেডিসিন বা ডাক্তারদের লেখাই, সেই প্র্যাকটিস অফ মেডিসিনটাই আসলে উপস্থাপিত হয় বা পড়া হয়। তাহলে এই ডিজিজ গুলোর ক্ষেত্রেও দেখবেন কিছু কমিউনিকেবল বা নন কমিউনিকেবলের জায়গাটাও হয়তো বা কেউ বিতর্ক তৈরি করলেও করতে পারেন। যাই হোক, আমি বারবারই বলছি যে আমি যে জায়গাগুলো উল্লেখ করছি সেগুলো কিন্তু আমরা আসলে অ্যালোপ্যাথ ডাক্তারদের ক্ষেত্রে যে প্র্যাকটিস অফ মেডিসিনটা আসলে পড়ানো হয় সেই জায়গা থেকে উল্লেখ করা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নন কমিউনিকেবল ক্রনিক লাং ডিজিজ। ঠিক আছে, এটা আসলে একজন থেকে আরেকজনে ছড়ায় না। তাহলে ক্যারেক্টারাইজড বাই দ্য ফলোইং ফিচার,
কি কি ফিচার থাকে আসলে এই অ্যাজমার ক্ষেত্রে? এয়ারওয়ে ইনফ্লামেশন। এয়ারওয়ে তো আমরা দেখেন কিছুক্ষণ আগে আমরা ছোট অ্যানাটমির জায়গাটি বললাম, আমাদের নোজ থেকে শুরু করে অ্যালভিওলি পর্যন্ত। তাহলে এই যে এয়ারওয়ে, এটাকেই যে এয়ারওয়ে বলে, এটা যদি আপনি না জানেন, তাহলে এয়ার মানে বাতাস, ওয়ে মানে পথ। তাহলে যে পথ দিয়ে আমাদের বাতাসটা ঢুকছে, যে বললাম নাক থেকে শুরু করছে, নোজ, নেজাল ক্যাভিটি, ঠিক আছে, নেজোফেরিংস, ওরোফেরিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ঠিক আছে, প্রিন্সিপাল ব্রঙ্কাস, লোয়ার ব্রঙ্কাস, সিগমেন্টাল ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কাস, হ্যাঁ, এগুলো ভাগ হয়ে যে অ্যালভিওলার স্যাক, অ্যাট্রিয়া, এই যে অ্যালভিওলি, এই জায়গা পর্যন্ত, শেষ পর্যন্ত, এই টোটালটা কি বলা হচ্ছে? এয়ারওয়ে। তাহলে এই এয়ারওয়েতে ইনফ্লামেশন হতে পারে। ইনফ্লামেশন মিনস আপনারা সকলেই জানেন, যেটা বাংলাতে প্রদাহ বলা হয়। দুটো জায়গা কিন্তু আলাদা, একটা আমরা টার্ম বলি ইনফ্লামেশন, আর একটা হচ্ছে ইনফেকশন। এই জায়গাটি অনেকেই আমরা গুলিয়ে ফেলি। ইনফ্লামেশন একটা আলাদা টার্ম, ইনফেকশন একটা আলাদা টার্ম। ইনফেকশনে সবসময় খেয়াল রাখবেন কোনো মাইক্রো অর্গানিজম রিলেটেড থাকবে, ইনফ্লামেশনে কিন্তু মাইক্রো অর্গানিজম রিলেটেড থাকবে না। ইনফ্লামেশনে মাইক্রো অর্গানিজম রিলেটেড থাকবে না, কিন্তু ইনফেকশনে মাইক্রো অর্গানিজম থাকবে। কারণ ইনফেকশন হতে গেলে আপনার ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজিয়া, ফাঙ্গাস, যে কোনো একটার ইনভলভমেন্ট থাকবে, বাট ইনফ্লামেশনে থাকবে না। ইনফ্লামেশনের যে কয়টা কার্ডিনাল ফিচার, পাঁচটা, সেই পাঁচটা কিন্তু ইনফেকশনেও থাকবে, কিন্তু শুধুমাত্র থাকবে না কি ওই পজিটিভ অর্গানিজম, এটা থাকবে না। আচ্ছা, তাহলে এই এয়ারওয়ের ইনফ্লামেশন হতে পারে। এয়ারওয়ে অবস্ট্রাকশন মেইনলি ডিউ টু মাসেল স্পাজম। এখন এই যে মাসেল স্পাজম হয়, হ্যাঁ, সংকোচন এবং প্রসারণ, যেটা কনস্ট্রাকশন হচ্ছে, তাহলে এই মাসেল স্পাজম ডিউ টু মাসেল স্পাজম, এই অবস্ট্রাকশন অ্যাসোসিয়েট উইথ মিউকোসাল ইডিমা। ইডিমা মানে ফুলে যাওয়া, আমরা সকলেই জানেন ফুলে যাওয়া, অ্যান্ড স্ট্রিগনেশন অফ দ্য মিউকাস। ওই মিউকাস গুলো আসলে মোটা হয়ে যায়, ভিতরের যে মিউকাস মেমব্রেন গুলো, এই যে খেয়াল করে দেখেন আমরা যে কথাগুলো, এটা হচ্ছে নর্মাল লাইনিং মেমব্রেন ছিল, এই দেখেন স্টিগনেশন হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, পাহাড়ের মতো, স্তম্ভের মতো তৈরি করেছে মিউকাস নাম। এটা কিসের কারণে হয়? ওই যে এয়ার ওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোবায়োলজিক্যাল ইরিটেন্ট। এয়ার ওয়ে হাইপার, হাইপার মানে বেশি, সবসময় এই টার্মগুলো আসলে আমাদের খেয়াল রাখা উচিত। হাইপার মানে বেশি, হাইপো মানে কম। তাহলে এই রিয়াকশনটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বা হাইপার রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোবায়োলজিক্যাল ইরিটেন্ট। অ্যারো মানে হচ্ছে বাতাস। তাহলে এই বাতাসের মাধ্যম দিয়ে যেসব জীবাণুগুলো আমাদের শরীরের মধ্যে, বা ইরিটেন্ট যেগুলো আমাদের মধ্যে ইরিটেশন তৈরি করে, খোঁচাই, সোজা বাংলায় যদি বলা হয় খোঁচানো, এই অ্যারোবায়োলজিক্যাল সাবস্টেন্স গুলো আমাদের ওই এয়ারওয়ের মধ্যে যাওয়ার পরে ওখানে যদি হাইপার রিঅ্যাক্টিভ অ্যাকশন বা হাইপার সেন্সিটিভিটি অ্যাকশন তৈরি হয়, তাহলে আমাদের অ্যাজমার তৈরি হচ্ছে। এখন আমরা যদি একটু বইয়ের ক্ষেত্রে ডেফিনেশন, আমরা একটু ইন্ট্রোডাকশনে দেখেন এই কথাগুলোই বলেছি, আমরা একটু বইয়ের ভাষার ডেফিনেশনটা একটু পড়ি। আসলে এখানে আমি পড়ছি, আমি নিজেও পড়ছি, আপনাদের সামনে লেকচার দেওয়ার যোগ্যতা আমার নেই। দেখেন, bronchial asthma is a chronic inflammatory disorder of the airway characterized by the paroxysm of breathlessness. ব্রেথ মানে শ্বাস নেওয়া, তাহলে শ্বাস নিতে পারছে না, এবং প্যারক্সিজম এটা একবার হয়ে আরেক না, মানে মানে কিভাবে ঘটবে আপনার, সিকুয়েন্সিয়ালি ঘটবে। চেস্ট টাইটনেস, বুকের মধ্যে একটা চাপ বোধ আসবে। হুইজিং, আপনার বুকের মধ্যে দেখবেন যে শ্বাসকষ্ট একটা শব্দ হয়, পাখি ডাকের মতো কি কি করে একটা শব্দ হয়, হুইজিং। আর রংকায় আর একটা আছে, রংকায়টা হচ্ছে আপনার আপনি যদি একটা শুকনো পাতা কেনেন, হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলে যে কড়মড়ে একটা শব্দ হয়, ইটস রংকায়। তাহলে আমরা এই হুইজিং পাবো, এন্ড কফ, আমাদের কাশি থাকবে, রেজাল্টিং ফ্রম ন্যারোয়িং অফ এয়ারওয়ে। এইগুলো, এই যে চারটা জিনিস হচ্ছে কি, ব্রেথলেসনেস, টাইটনেস, হুইজিং এন্ড কফ, এগুলো হচ্ছে কিসের কারণ? রেজাল্টিং ফ্রম ন্যারোয়িং অফ দ্য এয়ারওয়ে। ওই এয়ারওয়ে ন্যারোয়িং এর কারণ, সংকুচিত হওয়ার কারণে, বাই এ কম্বিনেশন অফ মাসেল স্পাজম, যেটা ব্রোঙ্কোস্পাজম বলা হয়। আমাদের যেহেতু লাংসের এই এয়ারওয়ের মাসেল গুলোর স্পাজম
হচ্ছে এবং মিউকোসাল সোয়েলিং, ওর মধ্যে যে মিউকাস মেমব্রেন গুলো এগুলো সোয়েলিং হয়ে স্ফীত হয়ে যায়। এইখানে যে আমরা অর ইডিমা লিখেছি, সোয়েলিং অর ইডিমা, ফুলে যায়। আপনারা জানেন যে পা পা ফুলে যায়, ইডিমা বলা হয়। হ্যাঁ, ওখানকার ওটা হচ্ছে পেরিফেরাল, বাট এটা হচ্ছে কিন্তু ইন্টারনাল, ডিউ টু ইনফ্লামেশন অ্যান্ড ভিসিড ব্রঙ্কিয়াল সিক্রেশন। কিছু ব্রঙ্কিয়াল সিক্রেশনের কারণে এখানে ওই যে ইনফ্লামেটরি কন্ডিশন, এখানে প্যাথোফিজিওলজিটা আবার আসবে, যে ইনফ্লামেটরি কন্ডিশনের কারণে এই জিনিসগুলো আসলে তৈরি হয়। এবং ব্রঙ্কোস্পাজম হচ্ছে ন্যারো হয়ে যাচ্ছে, যার কারণে আমার চেস্ট টাইট, এই শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ বোধ আসছে, হুইজিং হচ্ছে এবং আমার কাশি হতে পারে। এই যে এই যে এই 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 মাসেল গুলোর ব্রঙ্কোস্পাজম ঘটে। ব্রঙ্কো মিন্স লাংস, ঠিক আছে, এগুলোর হচ্ছে স্পাজম ঘটে। আচ্ছা, আমরা আরেকটি ছবি একটু দেখবো। দেখেন একটা মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল এয়ারওয়ে, দেখেন কতটা স্মুথ, একটু যদি কালচার খেয়াল করেন কতটা স্মুথ আছে ভিতরে, বাট এই জায়গাগুলো একটু খেয়াল করে দেখেন, এইটা নর্মাল, এইটা হচ্ছে অ্যাজমাটিক সিমটম যখন আসে তখনকার জন্য। এই দেখেন ন্যারো হয়ে গেছে, এটা এই এখন এটা একটা কমন জিনিস, এখানে আসলে বোঝানোর তেমন কিছু নেই। আপনি এরকম একটি পাইপ দিয়ে যে পরিমাণ বাতাস আসবে, এই এই পাইপ দিয়ে কি সেই পরিমাণ বাতাস আসা যাওয়া করতে পারবে? পারবে না। তাহলে একটু খেয়াল করেন এখানে এই জায়গার ছিদ্রটা কত বড়, তাহলে এই জায়গা দিয়ে যে ক্যাপাসিটির বাতাস আদান প্রদান হবে, এই ছিদ্র দিয়ে সেই পরিমাণ বাতাস কিন্তু আদান প্রদান হবে না, কষ্ট হবে। তাহলে কষ্ট হলেই তো আমাদের ওই যে বললাম ডিসনিয়া তৈরি হচ্ছে, শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। এখন আমরা আসলে এই ইনসিডেন্স বলি আমরা, যে এর প্রকোপতা কেমন আছে, যদিও এটা আমরা আসলে পরীক্ষার জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আসলে চাইল্ডদের একটু একটা ডাটা চলে আসে, সেই ডাটাটা আসলে এখানে উল্লেখ করা হয়েছে। ইনসিডেন্স অফ অ্যাজমা হ্যাজ স্টেডিলি ইনক্রিজড ইন বোথ ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রি, মানে উন্নত এবং উন্নয়নশীল সকল দেশেই কিন্তু এই অ্যাজমার প্রকোপতা বাড়ছে। The prevalence of asthma has increased 61% over the last 2 decades. এই 2 দশকে আমাদের মোটামুটি এই রোগটা কিন্তু 61% বেড়ে গেছে। কেন বেড়েছে এর ফ্যাক্টর গুলো বা কারণগুলো কিন্তু আসলে আমরা জানবো। অ্যাজমা ইজ দ্য লিডিং ক্রনিক ইলনেস অ্যামং চিলড্রেন। আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, আসলে বড়দের ক্ষেত্রেও হয়, তবে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাজমা ডেভেলপ করবে। অ্যাজমা রেজাল্ট ইন 10 million lost school day and 3 million lost work day। মানে দেখেন এই অ্যাজমা আমাদের কি করে, বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে 10 মিলিয়ন তার স্কুল ডে লস্ট করে, এবং একটা ওয়ার্কিং ডে এর মধ্যে 3 মিলিয়ন লস্ট অফ ওয়ার্কিং। তাহলে এই ডিজিজটা কিন্তু আমরা একেবারেই ফেলে দিতে পারি না। এটা ওয়ার্ক আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে কতটা ব্যাহত করছে। ডেথস ফ্রম অ্যাজমা হ্যাভ ইনক্রিজড বাই 31% সিন্স 1980। একটা রিসার্চের ক্ষেত্রে বাই 1 year 26%, 1 থেকে 5 বছর, মানে 1 বছরের মধ্যে 1 বছরের যে বেবিদের তাদের মধ্যে হচ্ছে 26%, 1 থেকে 5 বছরের হচ্ছে 51%। দেখেন এই যে 1 থেকে 5 বছর একটা মানে কি বলবো, মানে ভাইটাল এজ একটা বাচ্চার বেড়ে ওঠার। 5 বছরের উপরের ক্ষেত্রে 22%, এবং 77% অফ অ্যাজমা বিং ইন চিলড্রেন লেস দেন 5 years। 77% অ্যাজমা কিন্তু শুরুই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 5 বছরের পরে, লেস দেন 5 years। এখন এটার কারণ কি কি আসতে পারে, আমরা কি কারণে, দেখেন এখানে হোস্ট ফ্যাক্টর, মানে হোস্ট ফ্যাক্টর বলতে, হোস্ট বলতে একটা ডিজিজ হতে 3টা জায়গা লাগে। 3টা জায়গা কেমন, এটা আমরা কমিউনিটি মেডিসিন একটা সাবজেক্ট আছে, কমিউনিটি মেডিসিনের এই সাবজেক্টে বলা হয় ডিজিজ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ আকৃতির। এই 3টা জিনিস না হলে একটা রোগ হয়, যদিও আসলে হোমিওপ্যাথির সাথে কিন্তু এটা মিলবে না। কারণ কি, হোমিওপ্যাথির জায়গাতে কি বলা হচ্ছে, ক্রনিক ডিজিজের কথা বলা হচ্ছে। আচ্ছা সরি, আমি একটু আচ্ছা, আমরা এই 3টা জিনিস না হলে, সমন্বয় না হলে আসলে একটা ডিজিজ তৈরি হয় না। এখন এটার সাথে যদি আপনি হোমিওপ্যাথি মেলান মিলবে,
মিলবে না সেটা কিন্তু না, কিন্তু আসলে আপনাকে মেলানোর জায়গাটা তৈরি করতে হবে। এখন আমরা সাধারণত মানে হোমিওপ্যাথিতে কি বলছি, অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে কিছু কজ, মানে এক্সাইটিং মেইনটেইনিং কজের কথা বলি। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ক্রনিক কজের ক্ষেত্রে আমরা ফেলছি হচ্ছে আমাদের মায়াজম থিওরিকে। যাই হোক, আমরা মানে এই যে বললাম অ্যালোপ্যাথিক্যালি বা কনভেনশনাল মেডিসিনে আমরা তিনটা জিনিসের সমন্বয় না হলে একটি রোগ তৈরি হয় না। কি কি? একটা হচ্ছে হোস্ট মানে আপনি, যে আমরা সকলেই হচ্ছে হোস্ট। ইনভায়রনমেন্ট লাগে, পরিবেশ লাগে, আর একটা হচ্ছে এজেন্ট, মানে জীবাণু বলেন আর যাই বলেন। এখন যদি এই জায়গাতে হোমিওপ্যাথি নিয়ে আসেন, তাহলে এজেন্টের জায়গায় কি ফেলতে পারেন না? আপনার সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার ফেলতে পারেন না? অবশ্যই ফেলতে পারেন। এখন যদি আপনি এই জায়গায় তর্ক করিয়েন তাহলে কিন্তু কারণ কি, ওই মানে এজেন্ট তো আপনার সরিক মায়াজম তৈরি করতে বা সিফিলিটিক মায়াজম বা সাইকোটিক মায়াজমের ক্ষেত্রে যে যে জিনিসগুলো প্রয়োজন সেখানে আপনি হোস্টের জায়গায় ফেলে দেন, তাহলে একটু ডিজিজ তৈরি হচ্ছে। এখন মনে করেন আপনার মধ্যে সাইকোসিস মায়াজমের জায়গা আছে, বা সাইকোসিস মায়াজম আপনার মধ্যে আছে, আপনার মধ্যে পরিবেশ নেই, দ্যাট মিনস আপনার সাসেপ্টিবিলিটি ভালো আছে, আপনার রোগ প্রবণতা নাই, আপনার ইমিউন সিস্টেম, আপনার আমরা ভাইটাল ফোর্স বলি বা ভাইটাল প্রিন্সিপাল বলি আপনার স্ট্রং, দ্যাট মিনস আপনার মধ্যে কি এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে না, ডিজিজ আপনার মধ্যে আসবে না। আচ্ছা, তাহলে এখন আসেন এই হোস্টের জেনেটিক ফ্যাক্টর কিছু আছে। জিনস প্রিডিসপোজিং টু এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস। এখানে 5টা জিনের কথা বলা আছে, আমি আসলে এখানে উল্লেখ করি নাই। 5টা জিন আসলে আমাদের এই অ্যাজমার জন্য দায়ী। আসলে এটা নিয়ে রিসার্চ হচ্ছে, এক্সাক্ট এইটার কারণেই অ্যাজমা হয়। এই জিনিসগুলো আসলে দেখেন, যারা প্র্যাকটিস অফ মেডিসিন, ডেভিডসন বলেন, বিশেষ করে ডেভিডসনের কথাই বলবো। ডেভিডসন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজ প্র্যাকটিস অফ মেডিসিন, যেটা সবাই পড়ে, পৃথিবীর সব দেশে পড়ানো হয়। সেখানেও কিন্তু বেশিরভাগ ডিজিজ গুলোর এই ইটিওলজি বা কারণ, ইটিওলজি অর্থাৎ কারণ, আমরা যে কজের কথা বলি, কজ দেখবেন যে ইডিওপ্যাথিক লেখা থাকে, আননোন কজ লেখা থাকে, মানে জানা নেই। এখানে কিছু ফ্যাক্টর দেওয়া থাকে, প্রিডিসপোজিং ফ্যাক্টর বলা, এই ফ্যাক্টর গুলো দায়ী। তাহলে আমরা কি বলবো, জেনেটিক ফ্যাক্টরে কিছু জিন কিন্তু দায়ী। আমরা বলেছিলাম 5টা জিন এখানে এখনো পর্যন্ত রিসার্চে এসেছে যে 5টা জিন দায়ী। আচ্ছা, সেক্স, দ্যাট মিনস পুরুষ বা মহিলা, মোর ইন মেল 2 to 1%। দেখেন, মানে ফিমেল এবং মেইলের রেশিও হচ্ছে 2:1, 2:1, 2জন পুরুষ 1জন মহিলা। তাহলে মহিলারা কিন্তু অ্যাজমা একটু কমই হবে। ঠিক আছে, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এখন এই যে অ্যালার্জেন, আমরা সকলে এই এই অ্যাজমার জন্য আসলে এই অ্যালার্জেনটা আসলে খুব 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 দায়ী। সবকিছুর মধ্যেই আসলে এই জায়গাটি আছে। এখন এই অ্যালার্জেনের জায়গার যদি আপনি একটু খুঁজেন, একেবারেই ছোট, যদিও আমার ভুল হতে পারে, এখানে শ্রদ্ধেয় স্যারেরা আছেন, টিউবারকুলার যদি আমরা মায়াজম বলি আর ডায়াথিসিস বলি, যেটাই বলি না কেন, দেখবেন যে টিউবারকুলার পেশেন্টের মধ্যে এই অ্যালার্জেনের হিস্ট্রি প্রচুর থাকে। আমি একেবারে সিম্পলি একটি জায়গার কথাই বলবো, একেবারে সিম্পল। আপনি একটু খেয়াল করে দেখেন যে দুধে অরুচি, মানে দুধ তার পছন্দ, মানে দুধে অ্যালার্জিক রিয়াকশন আছে। ইভেন ডেস্কটপ গাইডে, রজার মরিসন স্যারের ডেস্কটপ গাইডে দেখবেন লেখাই আছে। তাহলে ইনডোর অ্যালার্জেনের মধ্যে ইনডোর, দ্যাট মিনস আউটডোর আর ইনডোর, আপনারা এই কথাগুলো সবাই বুঝেন। ডোমেস্টিক মাইট, এক ধরনের মাইটকে আসলে কিভাবে বোঝাবো, এগুলো বিশেষ করে বিছানায়, আমাদের যে বিছানাপত্র বা কি বলা যাবে, পোশাক আশাক, এগুলোর মধ্যে দীর্ঘদিন রেখে দিলে এই কিছু কিছু মাইট পরজীবী জন্মায়। হ্যাঁ, এগুলোর কারণে হতে পারে। ফারিড অ্যানিমেল, দ্যাট মিনস যেগুলো আপনার পোষা জিনিস, যেমন কুকুর, বেড়াল, হ্যাঁ, এগুলো আছে। ককরোচ অ্যালার্জিস, দেখবেন যে আমাদের বিশেষ করে যে তেলাপোকা আছে, তেলাপোকা কিন্তু এই অ্যালার্জেন তৈরি করতে। ফাঙ্গি, মোডস এবং ইস্ট, এগুলো থেকেও আসে। আউটডোরের মধ্যে পোলেন, ফাঙ্গি, মোডস, ইস্ট বলতে হচ্ছে যেগুলো ছত্রাক, বিভিন্ন রকম ছত্রাক থেকে আমাদের এই অ্যালার্জির জন্য যায়। ইনফেকশন, আচ্ছা,
প্রিডমিনেন্টলি ভাইরাল ইন 40% অফ চিলড্রেন। আসলে এখানে চিলড্রেনদের কথাই বেশি বলা হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাডাল্টদের যে অ্যাজমার বিষয়টি সেখানেও কিন্তু এই রেশিওটা প্রায় কাছাকাছি। হ্যাঁ, প্রিডমিনেন্টলি ভাইরাল মানে আমাদের ওই যে ভাইরাল ইনফেকশন থেকেও কিন্তু অ্যাজমা ডেভেলপ করছে। সিজনাল ভেরিয়েশন অফ asthma attacks in experienced by 35% of children। মানে আমাদের এই সিজন চেঞ্জ হয়, শীত থেকে বর্ষা, বর্ষা থেকে গরম, আহ, আবার আমরা যেহেতু ষড় ঋতুর দেশ বলছি, কিন্তু 6টা ঋতু তো আমাদের দেশে আর হয় না। এই ভেরিয়েশনে দেখবেন বাচ্চাগুলো, বাচ্চা না এবং অ্যাডাল্ট মানুষও কিন্তু যাদের এই অ্যাজমার প্রতি সাসেপ্টিবিলিটি আছে তারাও কিন্তু শ্বাসকষ্টে ভুগে। বিশেষ করে দেখবেন যে গরমের মধ্যে কিন্তু প্রচুর গরম পড়লে এরকম শ্বাসকষ্টের বিষয় আছে। ডায়েট সার্টেন ফুড অলসো ট্রিগার ইট, যেমন পিনাট, এগস, হুইট, এছাড়া আরো বিভিন্ন রকম আপনারা সকলেই জানেন, যেমন বেগুন খেলে অ্যালার্জি হয়, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস এগুলো খেলে কিন্তু অ্যালার্জির। শুধুমাত্র এইগুলো খেলেই যে আসলে অ্যালার্জির বিষয় আছে সেটা না, যে কোনো বিষয় থেকেই আপনার অ্যালার্জি তৈরি হয়। অ্যালার্জেনটা বা অ্যালার্জি এমন একটা বিষয়, সেটা হচ্ছে আপনার শরীর ওই জিনিসটাকে আসলে একটা ভালো জিনিস, সে গরুর মাংসটার কথাই বলি, আপনার ক্ষেত্রে সেটা কোনো সমস্যা তৈরি করছে না, কিন্তু আরেকজনের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এখানে মানে হিস্টামিন হিস্টামিন রিলিজের একটা বিষয় আছে ইনফ্লামেটরি কন্ডিশনের। সেলের মধ্যে বেশ কিছু উপাদান থাকে, সেগুলোর জায়গা থেকে নিয়ে আসেই এই ফুডের অ্যালার্জি, বা যে শুধু অ্যালার্জি না, সে মনে করেন একটা ফুলের গন্ধ, সে আপনার বন্ধুর কাছে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি নাকের কাছে নিলেই আপনার হাঁচি শুরু হয়ে যাচ্ছে, আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে, আপনার সাফোকেশন শুরু হচ্ছে। এটা আপনার জন্য অ্যালার্জি, কিন্তু আপনার বন্ধুর জন্য না। তার মধ্যে ওই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করেনি। আচ্ছা, সেন্টিসাইজ অফ অ্যালার্জেন পলিউডস এর মধ্যে আমরা বিশেষ করে টোবাকো স্মোক, পার্টিকুলারলি এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকের পলিউশনের মধ্যে বা পলিউটেন্টের মধ্যে এই টোবাকো স্মোক, বিশেষ করে রিসার্চে দেখা যাচ্ছে অ্যাজমার ক্ষেত্রে এই টোবাকো বা ধূমপান সব থেকে বেশি দায়ী। মানে এর থেকে আর অন্য কোনো দায়ী দেখেন, এটা কিন্তু কোনো জীবাণু না, এটা আপনার ওই ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস কোনো কিছু না, বাট এই টোবাকোর কারণেই হচ্ছে। ইভেন লাংস ক্যান্সারের কথাও যদি আমরা বলি, আমি কিছুদিন আগে একটা জায়গায় পড়লাম যে হাজবেন্ড স্মোক করে প্রচুর, ক্যান্সার হচ্ছে তার ওয়াইফের, লাংস ক্যান্সার হচ্ছে তার ওয়াইফ। কারণ কি? সে প্যাসিভ স্মোকার হয়ে গেছে। হাজবেন্ড তার সামনে বা পাশে স্মোকিং করছে, সে তো স্মোক ডাইরেক্টলি করছে, কিন্তু প্যাসিভ স্মোকিং হচ্ছে তার ওয়াইফ। আচ্ছা, মসকিউটি কয়েল স্মোক, যেটা আমরা মশার কয়েলের ধোয়া, স্প্রে, পারফিউমস, এগুলো থেকেও আসলে ওই যে পলিউয়েন্টস যেটার কথা বললাম, যে একটা নাক ফুলের গন্ধ আপনার জন্য হয়তো বা কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার বন্ধুর কাছে আবার সমস্যা হচ্ছে। রেসপিরেটরি ইনফেকশন, যেটাকে আমরা ওই যে ভাইরাল ইনফেকশন বলছি। সাইকো সোশিয়াল ফ্যাক্টর, কিছু মনো সামাজিক, মানে আপনার মনের দিক থেকে দেখবেন, আমরা যে করোনার সময়টি পার করলাম, করোনার সময় কি হয়েছে, অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে, যদিও করোনা নিয়ে আমার হোমিওপ্যাথদের মধ্যে বিতর্ক আছে। যাই হোক, আমি একেবারে যে জায়গা থেকে বলতে চাচ্ছিলাম, সাইকো সোশিয়াল ফ্যাক্টরের ক্ষেত্রে দেখেন কিছুই না, কিন্তু তার মধ্যে কোনো সমস্যা নেই, বাট সে হয়তো শুনছে যে না, তার সামনে দিয়ে একটা করোনার রোগী গেছে, বা সে যে জায়গায়, যে চেয়ারটাতে বসে, সেই চেয়ারে গত 2 দিন আগে যে বসে গেছিল, তার বাসায় এসেছিল, সে করোনায় এফেক্টেড, তার মধ্যে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, সাইকোজেনিক ডিসনিয়া শুরু হয়ে গেল। তাহলে এই যে সাইকোসোশিয়াল ফ্যাক্টরটাও কিন্তু কিছুটা হলেও দায়ী থাকে। আর কিছু ড্রাগ আছে, এই ড্রাগ গুলো কিন্তু হোমিওপ্যাথির কথা বলছি না, অ্যালোপ্যাথিক ড্রাগের কথা বলছি। যেমন অ্যাসপিরিন গ্রুপের, বিটা ব্লকার গ্রুপের এই কিছু ড্রাগস আছে, যেগুলো নিয়মিত খেলে তাদের কিন্তু অ্যাজমাটিক কন্ডিশন ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে আমাদের কারণ। এটা কিন্তু আমি বারবারই বলছি যে হোমিওপ্যাথির কারণ না। হোমিওপ্যাথির কারণের যদি যান, তাহলে যেহেতু হোমিওপ্যাথিতেও অ্যাজমা একটা ক্রনিক ডিজিজ, হোমিওপ্যাথিতে এবং অ্যালোপ্যাথির মধ্যে ক্রনিক এবং অ্যাকুইটের কিন্তু ভাগ আছে, এবং সেটা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির জায়গাটি কিন্তু আলাদা। কারণ হোমিওপ্যাথির জায়গাতে ক্রনিক সবসময় ক্রনিক, অ্যাকুইট সবসময় অ্যাকুইট।
আর অ্যালোপ্যাথির জায়গাগুলোতে কিন্তু ক্রনিক আর অ্যাকুইট ভাগ হয় হচ্ছে টাইম ডিউরেশনের উপরে। টাইম ডিউরেশনের উপরে এটা আসলে নির্ভর, যার জন্য আমরা দেখেন এখানে যে ড্রাগের কথা, এটা অ্যাসপিরিন হচ্ছে অ্যালোপ্যাথি মেডিসিনের একটা গ্রুপ, বিটা ব্লকার সেটাও এই ওষুধগুলো যারা খায় তাদের কিন্তু এই অ্যাজমাটিক কন্ডিশন ডেভেলপ করতে পারে। এখন আসেন আমরা আসলে কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন পাবো। তার আগে আচ্ছা ঠিক আছে, আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটাই আগে বলি, তারপরে হচ্ছে প্রকারভেদ বললে ভালো হবে, প্রকারভেদটা পরেই বলবো। কারণ এটা সবাই জানে, শ্বাস মানে অ্যাজমা বলতে আমরা আসলে শ্বাসকষ্ট বুঝি না। অ্যাজমা আসলে শ্বাসকষ্ট, শ্বাসকষ্টটা অ্যাজমার একটি সিমটম, যেটা এই যে আমরা বলি যে ক্লাসিক্যাল ম্যানিফেস্টেশন আর ডিসনিয়া হুইজিং কফ। ডিসনিয়া হুইজিং কফ, শ্বাসকষ্ট হবে, বুকের মধ্যে শব্দ হবে এবং কাশি থাকবে। এই তিনটা ক্ষেত্রে আমরা বলি ক্লাসিক্যাল ম্যানিফেস্টেশন, ক্লাসিক্যাল থাকবে। Episode of asthma usually begins with the child feeling irritable and increasingly restless. বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমা কি করে, অনেক সময় তাকে খিটখিটে মেজাজ তৈরি করে ফেলে, ইনক্রিজিংলি তাকে অস্থির করে ফেলে। সাধারণত কাশিটা বা শ্বাসকষ্টটা বেশি হয় নকটার্নাল, দ্যাট মিনস রাত্রে বেশি হয়। দেখবেন যে হঠাৎ করে আপনি শুয়ে আছেন, আমরা খুব কমনলি ব্যবহার করি আর্সেনিক অ্যালবাম, ঠিক আছে। কারণ কি, ওই যে মাঝরাত্রে বৃদ্ধি, শুয়ে আছেন খুব ভালো আছেন, হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখানে ল্যাকেসিসের বিষয়টি যে আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন তাও না। কারণ কি, ল্যাকেসিসের বৃদ্ধিগুলো রাত্রে এবং আফটার স্লিপ, মানে সে ঘুমায় আছে, ঘুম থেকে হঠাৎ করে সে জেগে উঠছে। এবং দেখেন ল্যাকেসিসের কিছু সিমটম যে আসবে না, আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন যখন পড়বো তখন দেখবেন ল্যাকেসিসের সিমটম চলে আসবে। এই জায়গাগুলো যদি আমরা না পড়ি তাহলে আসলে কোন মেডিসিনে যাব সেই জায়গাটি খেয়াল করা কিন্তু কঠিন বা আইডেন্টিফাই করা কঠিন হবে। অ্যাজমাটিক চিলড্রেন মে কমপ্লেইন হেডেক, ফিলিং টায়ার্ড এন্ড চেস্ট টাইট। বাচ্চাদের ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রে হয়। মাথা অনেক সময় দীর্ঘদিনের অ্যাজমা থাকলে তার মাথা ব্যথা, ক্ষুধামন্দা, খুব দুর্বল ভাব এবং তার মধ্যে সবসময় একটা বুক চেপে ধরার ভাব আসে। আচ্ছা, এইগুলো আমরা বললাম ক্লাসিক্যাল সিমটমের মধ্যে। এখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে আমরা রেসপিরেটরি, দ্যাট মিনস আমাদের লাংস কেন্দ্রিক কি কি সিমটম দেখতে পাবো। রিকারেন্ট কফ, মানে এই কাশি আছে, ধরেন ভালো আছেন, আবার কাশি শুরু হবে। রিকারেন্সি বলতে এরকম, রিকারেন্ট, বারবার হওয়া, ঠিক আছে। ভালো হয়ে গেছেন আপনি, মনে হচ্ছে যে আপনার আর সমস্যা নেই, হঠাৎ করে দেখবেন যে একদিন কাশি। এবং হ্যাঁ, এখানে দুটো কাশির মধ্যে দুটো, একটা হচ্ছে প্রোডাক্টিভ কফ আর একটা মানে ইমপ্রোডাক্টিভ কফ। প্রোডাক্টিভ মানে কফটা আপনার তৈরি হচ্ছে, আর নন প্রোডাক্টিভ মানে কফ তৈরি হচ্ছে না, কফ যেটা উঠে আপনার মধ্যে। এখন মনে করেন যে একটা অ্যাজমার পেশেন্ট আপনার রাত 2-3টার সময় বাড়ছে, তার যে কাশিটা হচ্ছে সেই কাশিটা এমন কাশি, কফ ফেলতে গেলে ঠোঁটের সাথে লেগে থাকছে এবং সুতার মতো হয়ে পড়ছে। এখন আপনার টাইম মডালিটিস এবং কফের যে ধরন সেটা দেখে তো আপনি ক্যালিবায়ের কথা চিন্তা করতেই পারেন, আরো সিমটম আপনাকে নিতে হবে। আচ্ছা, তাহলে পোস্টারটিভ ভমিটিং, কাশির পরে অনেক সময় ভমিটিং হয়, পোস্টাসিভ ভমিটিং বলে। অ্যাবডোমিনাল পেইন, এটা রেয়ারলি, সাধারণত এত অ্যাবডোমিনের মানে পেটের ব্যথা হয় না, কিন্তু রেয়ার হলেও এখানে বলার উদ্দেশ্য দেখবেন আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের পেটের মাসেল গুলো আসলে জড়িত। আমাদের একটা ডায়াফ্রাম আছে, আপনারা সকলেই জানেন। আমাদের হিউম্যান বডি, মানুষের শরীরটাকে আসলে যেভাবে অ্যানাটমিক্যালি ভাগ করা হয় সেটা হচ্ছে আমাদের হেড, নেক, ব্রেইন, এটা অনেকে একটা ভাগ করে, অনেকে দুটো ভাগ আছে। আমাদের হাত হচ্ছে আপার এক্সট্রিমিটিস, পা হচ্ছে লোয়ার এক্সট্রিমিটিস, আর এই যে বুক, দ্যাট মিনস এটাকে চেস্ট বলা হয় বা থোরাক্স বলা হয়, আর নিচেরটাকে অ্যাবডোমিন বলা হয়। এই থোরাক্স এবং অ্যাবডোমিনকে ডায়াফ্রাম দিয়ে ভাগ করা আছে। তাহলে কি বললাম যে এখানে এই যে অ্যাবডোমিনের মাসেল গুলো জড়িত। বিশেষ করে আপনার একটা বাচ্চার যদি শ্বাসকষ্ট বা একটা নিউমোনিয়ার বাচ্চা যদি আপনি দেখেন, নিউমোনিয়া আবার আলাদা একটা ডিজিজ, সেটা কিন্তু অ্যাজমার সাথে আবার সেখানেও শ্বাসকষ্ট হয়, কিন্তু দেখবেন যে চেস্ট ইনড্রয়িং হয়, বুক ওঠা নামা করে। তাহলে এবং তার পেট দেখেন দেবে যাচ্ছে আবার উঠছে, দেবে যাচ্ছে উঠছে। এই যে বারবার যখন এই অ্যাবডোমিনাল মাসেলের ওয়ার্ক হয় তখন কিন্তু অ্যাবডোমিনাল মাসেলে ব্যথা হতেই পারে বা পেটে ব্যথা হতে পারে। এই জন্যই বললাম অ্যাবডোমিনাল পেইন এটা রেয়ারলি অকার্স ডিউ টু ওভার
ওয়ার্কিং অফ এক্সপাইরেটরি অ্যাবডোমিনাল মাসেল। চেস্ট পেইন ইজ প্রেজেন্ট রিয়ালি, বুকে ব্যথা যে সবসময় থাকে তা না, কিন্তু বুকে চাপ বোধ থাকে। আদার কোমরবিড কন্ডিশন, অন্যান্য মানে এই অ্যাজমার সাথে অন্যান্য যে কন্ডিশন গুলো খুবই যেটাকে কোমরবিড কন্ডিশন বা কোমরবিড ডিজিজ বলা হয়, লাইক অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস, সেরাস অটাইটিস মিডিয়া, একজিমা। এই দেখেন একজিমার কথা চলে আসছে। এখন তো হোমিওপ্যাথ আমরা বলবো যে তাহলে আমাদেরটাই সত্য, কারণ আমরা কি বলি যে অ্যাজমা হওয়ার পিছনে চর্মরোগ চাপা দেওয়ার ইতিহাস থাকে, এই কথা কিন্তু আমরা বলি। ওনারা যে আমাদের অস্বীকার করেন তা না, কিন্তু আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি। কেন কথাটি বললাম যে দেখবেন যে অনেক অ্যালোপ্যাথি ডাক্তার ওনারা হোমিওপ্যাথির বদনাম করেন, আসলে ওনারা জানেন না। ওনাদেরকে যদি আপনি জানানোর জায়গা তৈরি করেন, ওনারা আপনার আর বদনাম করেন। আর বদনাম করেন কিসের জন্য? আমাদের কিছু দোষ আছে, এই দোষটা আমরা বলি না। কেন বলি না? কিছুদিন আগে আমি কেন কথাটি বললাম, যদিও মানে আসলে বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। আপনি যদি সঠিক পথে থেকে কাউকে ট্রিটমেন্ট করতে চান, আপনার কাছে রুগী কম হবে, এটা খুব স্বাভাবিক। আপনি 2 নাম্বারই করেন, আপনার কাছে প্রচুর রুগী হবে। কেন কথাটি বল, হয়তোবা বলবেন যে ডাক্তার এস এম জাহাঙ্গীর হয়তোবা অন্যজনের হিংসা করছে, না স্যার। আমি অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে দেখেছি কি যেন অ্যাজমারেক্স। সেদিন আমার এক ফ্রেন্ডের বোনকে নিয়ে এসেছিল, যাই হোক আমাদেরই এক ডাক্তার, অ্যাজমারেক্স, আরো কি কি যেন, অ্যাজমা কমপ্লেক্স, ইউনানি গ্রুপের এরকম অনেক। হোমিওপ্যাথিতে তো কম্বিনেশন মেডিসিন আছেই, ইভেন তারা ইউনানি গ্রুপের ওষুধ দেন। এখন এই ইউনানি গ্রুপের ওষুধ খেলে রুগী ভালো থাকে, আস্তে আস্তে রুগী ফুলে যাচ্ছে। কি থাকে? এটা তো খুব স্বভাবতই বুঝি যে এর মধ্যে স্টেরয়েড থাকে। এখানে অবুঝের কিছু নেই। যখন এটা ওই একজন অ্যালোপ্যাথি একটা সিরিয়াস কন্ডিশন নিয়ে যখন যাচ্ছে, ওনাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি, অ্যালোপ্যাথি ডাক্তাররা সিরিয়াস কন্ডিশনে গেলে ওনারাও স্টেরয়েড দেন এবং ইনজেক্টেবল ফর্মে দেন। সিরিয়াস কন্ডিশনে ইনজেক্টেবল ফর্মে তাদের একেবারে রিকমান্ড। ওনারা কিন্তু মানে ট্যাবলেট ফর্মে খুব কম। আচ্ছা, ওনারা যখন দেওয়ার পরেও রেসপন্স পান না, আসলে কি ট্রিটমেন্ট করেছেন, আপনি কি ট্রিটমেন্ট করেন? যেই বলে হোমিওপ্যাথি, এই তো 23 মাস শেষ। বদনামটা আসলে ওখান থেকেই হয়। দেখ, তাহলে এই কোমরবিড কন্ডিশন গুলো কিন্তু অ্যাজমার পেশেন্টদের থাকে। কি কি বললাম? লাইক অ্যালার্জিক রাইনাইটিস। ওই যে অ্যালার্জি, মানে এই অ্যাজমার সাথে অ্যালার্জি হচ্ছে সোজা কথা, মানে কি বলবো, এটাকে কি ভাষায় বলা যাবে, মামা তো খালা তো ভাই বোন বল, যাই হোক এটাকে অন্যভাবে নিয়ে না। এরা দুজন একের সাথে অন্য জড়িয়ে থাকে, এই অ্যালার্জিটা এই অ্যাজমার সাথে। যাই হোক, তাহলে সাইনোসাইটিস ডেভেলপ করতে পারে। সেরাস অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়া আমাদের কানের রোগ, কান পাকা রোগ বলি, এটার সাথেও যুক্ত আছে। এবং একজিমা এখানে উল্লেখ করে দেওয়া আছে, এটা একজিমা একটা চর্মরোগ, এটা আপনারা সকলেই জানেন। শর্টনেস অফ ব্রেথ, আমাদের শ্বাসটা ছোট হয়ে আসে, শ্বাস খুব প্রলংড হয় না। আপনারা সকলেই জানেন একজন স্বাভাবিক মানুষ সে 12 থেকে 16 বার শ্বাস নিবে, কিন্তু ঘন ঘন শ্বাস নিতে হয়। যে পরিমাণ শ্বাস এবং প্রশ্বাসের বিষয় সেটা বেশি হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে ছোট নিউমোনিয়েটিক বাচ্চাদের ক্ষেত্রে দেখেন ফাস্ট ব্রিথিং বলা হয়, 60-র উপরে চলে যায়। ঠিক আছে, প্রলংড এক্সপাইরেশন, এক্সপাইরেশন হুইজ, প্রলং মানে দীর্ঘায়িত। ঠিক আছে, তাহলে একটা ইনস্পাইরেশন শ্বাস নেওয়া, এক্সপাইরেশন হচ্ছে শ্বাস ফেলে দেওয়া, প্রশ্বাস। শ্বাস নেওয়া একটা, ইন মানে ভিতরে, এক্স মানে বাইরে বের করে দেন। শ্বাসটাকে যখন আপনি বাইরে বের করে দিচ্ছেন, এটা কষ্ট হচ্ছে এবং শব্দ হচ্ছে। হুইজি চেস্ট, আপনার বুকের মধ্যে ওই যে বললাম চিচি শ্বাসার শব্দ হওয়া। সাইনোস্ট নেইল বেড, সাইনোস্ট বলতে আপনার সকলে জানেন যখন আপনার অক্সিজেনের স্বল্পতা বা অভাব ঘটে তখন সেখানে ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায়। ওই যে ল্যাকেসিসের কথা বলেছিলাম, খেয়াল আছে কিনা জানি না। ল্যাকেসিসের কি হয়? এই সাইনোসিস ডেভেলপ করে বিশেষ করে মানে এই সাপের যে বার্থক গ্রুপস এর মেডিসিন গুলোতে, সাপ কামড় দিলে কি হয়, মানুষের শরীর কিন্তু নীল হয়ে যায়। কারণ কি, যদিও এই সাপের কামড়ের বিষের 2 রকম ই আছে,
প্যাথোফিজিওলজি আছে, হচ্ছে ব্লাড সেল গুলো ভেঙে যায়, ঠিক আছে, এটা একটা বিষয়। সেখানে ব্লাড সেল ভেঙে গেলে তো আসলে বড় রকমের ডিস্ট্রয় আছে, যা পরীক্ষার দরকার নেই। সাইনোস নেইল বেড এন্ড ডার্ক রেড কালার লিভস, ডার্ক রেড কালার লিভ, আপনার যে ঠোঁটটা সেটা ডার্ক মানে খুব কালো মতো, যদিও লাল হয় কিন্তু লাল ডার্ক থাকে, কালো ডার্ক রেড কালার লিভ দ্যাট মে প্রোগ্রেস বাই টাইম অফ ব্লু, ওই ব্লু থেকে কিন্তু ওই যে রেড ডার্ক রেডে রূপান্তর। সে এই যে সিমটমটা, এটা আমি যার কারণেই বলেছিলাম যে ল্যাকিসিসের বিষয়টি, যদি তার সাথে ওই যে টাইমের বিষয়টি বোঝেন তাহলে আপনি ল্যাকিসিস দিতে পারেন। যদিও আমরা আর্সেনিক অ্যালবামকে একেবারে প্যালিয়েটিভ মেডিসিন হিসেবে আমরা খুব 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 বেশি ইউজ করি, এখন সেটা মিস ইউজ করি না ইউজ করি যাই হোক সেটা বলা বাহুল্য। আমাদের গতদিন আমাদের শ্রদ্ধেয় অজয় দাস স্যার একটি বাচ্চার কেস প্রেজেন্ট করেছিলেন, আপনারা সকলেই এই গ্রুপে যারা নিয়মিত আছেন দেখেছেন। আর্সেনিক আয়োডিটামের দিয়ে আর্স আয়োড দিয়ে স্যার কিন্তু পেশেন্টকে রিকভারি করেছিলেন, যদিও পাশাপাশি স্যার একটি মাদার টিংচারের হেল্প নিয়েছিলেন। কারণ কি, প্রথমে হচ্ছে আপনার যান বাঁচাতে হবে, তারপরে আসলে হ্যাঁ আপনি নিয়ম মেনে যদি বাঁচাতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি হোমিওপ্যাথির মূল নীতিগুলো মেনে যদি একজনকে রিকভারি করতে পারেন আপনাকে সশ্রদ্ধ সালাম। কিন্তু সেটা করতে যে যদি তার জীবনহানি ঘটে তখন কিন্তু ওই যে বললাম অ্যালোপ্যাথি ডাক্তাররা কেন করে, দেখেন স্যার যে জায়গা থেকে কেসটিকে উঠিয়ে নিয়ে এসেছেন সেই জায়গাটিতে আপনার আমার মানে আমি সরি অন্যদের কথা বলুন, আমার যাওয়ার ক্ষমতা কত, যার জন্যই বলবো যে একজন স্যারের কথা আমি নাম বলবো না, আমাদের এই ভারতবর্ষের একজন টিচার, উনি একজন প্রথিতযশা হোমিওপ্যাথ, উনি কিছু রেয়ার মেডিসিন ব্যবহার করেন। উনি আমার মেহেরপুর জেলাতে একটি ধর্মীয় প্রোগ্রাম এসেছিলেন ওনাদের, যাই হোক স্যার কিছু সান্নিধ্য পেয়েছিলাম, তা একটি বিষয় আলাপকালে স্যার একটা পর্যায়ে বললেন, দেখেন এই বিষয়গুলো একান্তই আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমি পেয়েছি, আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনার পছন্দ হলে গ্রহণ করেন, কাজে লাগান, যদি কাজে না লাগে ছুঁড়ে ফেলে দেন। স্যার এভাবে যদি কাজে না লাগে ছুঁড়ে ফেলেন, আপনাকে ব্যবহার করতেই বলেছি, এটা তো আমি বলিনি। তাহলে অজয় দাস স্যার যে কেসটি উপস্থাপন করেছেন, যে বাচ্চাটি একটা মৃত প্রায় বাচ্চাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে এসেছেন যেভাবেই হোক না কেন, যার জন্য স্যারকে আসলেই স্যালুট দেওয়ার মতো, এবং স্যারকেও সশ্রদ্ধ সালাম। এবং আমরা একটু ডায়াগনোসিসের জায়গায় আসি। আসলে ডায়াগনোসিস বলতে আমরা অনেকেই বুঝি কি ল্যাবে যাব, আমাদের সাথে দেখেন আমি আবার এখানে একটু অ্যালোপ্যাথ ডাক্তারদের সুনাম করব। আমরা হোমিওপ্যাথরা বলি যে ওনারা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করেন, আমরা অ্যানামনেসিস করে ট্রিটমেন্ট করি, ওনারা ল্যাব ডায়াগনোসিস মানে ল্যাবের চিন্তা পরীক্ষা নিরীক্ষার কথা বলেন বেশি। দেখেন ওনারা যে পরিমাণ হিস্ট্রি টেকিং নেন, আমার অনেক হোমিওপ্যাথি ডাক্তার সেটাও নেন। ওনারা হ্যাঁ হয়তো বলতে পারি যে সবাই নেয় না বা অনেকেই নেয় না, কিন্তু ওনারাও একটা ক্রনিক কেসে বা আপনি যদি মেডিকেল বাংলাদেশের কথাই বলবো, আপনি একটু ঢাকা মেডিকেল কলেজে যান, ঢাকা মেডিকেল কলেজের ইনডোরে যাবেন, আউটডোরে না, আউটডোরে হাজার হাজার পেশেন্ট, কয়টা সিমটম দেখে ওনার কেস টেকিং করবে। আমি তো ঢাকা মেডিকেল কলেজের কথা বাদ দিলাম, বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ওখানে আউটডোরে যে পেশেন্ট দেখা হয়, সুমাইয়া ম্যাম ছিলেন সেদিন ক্লাসে বলছিলেন, ওখানে যে পরিমাণ মানে আউটডোরে পেশেন্ট দেখতে হয়, সুযোগ নেই স্যার, সুযোগ নেই। তাহলে আপনি ওই সিঙ্গেল বা একটু দেখেই আপনাকে এক নজর দেখেই দুটো কথা শুনেই মেডিসিন সিলেকশন করতে হবে। কিন্তু ইনডোরে যান, ওই সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ইনডোরে গেলেই দেখবেন যে যে কেস টেকিং ফর্ম আছে সেগুলো পূরণ করতে গেলে আপনার মিনিমাম 2 ঘন্টা লাগবে। তদ্রুপ ঢাকা মেডিকেল কলেজে আমি আমি ব্যক্তিগতভাবে দেখেছি, কিছুদিন থাকার সৌভাগ্য হয়েছিল,
তারাও একটি ক্রনিক পেশেন্ট গেলে প্রচুর 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 পরিমাণে হিস্ট্রি নেই। দেখেন এখানে ডায়াগনোসিসের একটি জায়গাতেই প্রথমেই লেখা আছে হিস্ট্রি টেকিং, মানে আস্ক, জিজ্ঞেস করা। এখানে যেগুলো জিজ্ঞেস করার বিষয় আছে সবগুলো হচ্ছে বাচ্চাদের কেন্দ্রিক, সেম জিনিসগুলোই বড়দের কেন্দ্রিক। দ্যাট মিনস আপনি একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রেও হবে। কি হতে পারে? হ্যাজ দ্য চাইল্ড হ্যাড অ্যান অ্যাটাক অর রিকারেন্ট এপিসোড অফ হুইজিং। হ্যাড অ্যান অ্যাটাক মানে কিসের অ্যাটাক? ওই শ্বাসকষ্টের অ্যাটাক। অর রিকারেন্ট এপিসোড অফ হুইজিং, ওই যে শ্বাস মানে আপনার মধ্যে যে শব্দটা আছে এর রিকারেন্সি কতবারে। আপনাকে বাচ্চা তো বাচ্চার ক্ষেত্রে বলতে পারবে না, অ্যাডাল্টের ক্ষেত্রে বলতে পারবে, বা তার বাবা মা যারা থাকে তারা বলতে পারবে। ডাজ দ্য চাইল্ড হ্যাভ এ ট্রাবলসাম কফ হুইচ ইজ পার্টিকুলারলি ওয়ার্স অ্যাট নাইট অর অন ওয়াকিং? দ্যাট মিনস এই যে কাশিটা হচ্ছে, এই কাশিটা তার বৃদ্ধি কি পার্টিকুলারলি অ্যাট নাইট অর অন ওয়াকিং? তার কি আসলে রাত্রে বাড়ছে, না হাঁটা চলা করলে বাড়ছে, না কাজ করলে বাড়ছে? ইজ দ্য চাইল্ড অ্যাওয়েকেন্ড বাই কফিং অর ডিফিকাল্টি ব্রিথিং? আপনার বাচ্চাটা উঠে পড়ছে, যে মানুষটা ঘুমিয়ে আছে কাশতে কাশতে সে উঠে পড়লো, শ্বাসকষ্ট, ডিফিকাল্টি ব্রিথিং, শ্বাস প্রশ্বাস নিতে যে সে উঠে পড়লো, শুয়ে আছে সুস্থ স্বাভাবিক মানুষ, হঠাৎ করে সে উঠে আমার বুক গেল, আর সে শ্বাস নিতে পারছে না, ঘেমে টেমে একাকার হয়ে গেল। সাধারণত এরকম কন্ডিশন হলে আমাদের দেশের এখন বর্তমান যেটা মনে হয় স্ট্রোক করেছে। এই পানি ঢাল, এই কর ওই কর, বাতাস দে, শেষ। যদি মনে করেন ওই জায়গাতে একটা পেশেন্ট আপনি তার হুইজিং পাচ্ছেন, বুকের মধ্যে শব্দ শুনতে পাচ্ছেন, সে প্রচন্ড কাশছে, সে ঘেমে যাচ্ছে, এর মধ্যে সে কি করছে, তার কপালে যদি আপনি হাত দেন তার ঘামটা শীতল, আপনি যদি সে দেখেন বারবার বলছে যে আমাকে বাতাস করো বাতাস করো বাতাস করো, কাশছে প্রচুর, আপনি কি কার্বোভেজের কথা চিন্তা করতে পারেন না ওই রাত্রে? সব সিমটমই যে আপনার কার্বোভেজের থাকবে সেটা না, একেবারে ট্রিগার সিমটম গুলো, কি পয়েন্ট সিমটম গুলো পান, দেন দেখবেন পেশেন্ট হয়তোবা অনেকে বলবেন স্যার কার্বোভেজ দিয়ে কি আপনি রিলিফ করলেন বা প্যালিয়েশন দিলেন না কিওর করলেন? স্যার ইমার্জেন্সি কন্ডিশনে আগে প্যালিয়েশন দেন, কিওরের চিন্তাটি একটু পরেই করেন। আপনি আপনার পাশের বাসার একটি মানুষ হঠাৎ করে, আপনার পাশের ফ্ল্যাটের একটি মানুষ এরকম হলে আপনি কার্বোভেজের সিমটম পাচ্ছেন, আপনি কি এখন তাকে জিজ্ঞেস করবেন আপনার মায়ের বংশে কি আছে, আপনার বাবার বংশে কি আছে, আপনার মিষ্টি ভালো লাগে না ঝাল ভালো লাগে? আপনি যদি আর্সেনিকের সিমটম পান আপনি দেন স্যার, আপনি যদি ইপিকাকে সিমটম পান আপনি দেন। ডাজ দ্য চাইল্ড কফ অর হুইচ আফটার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস? বাচ্চারা তো খেলাধুলো করে, এক্সারসাইজ, বড় মানুষরা অনেকেই করে, অ্যাডাল্ট এক্সারসাইজ ক্রাইম মিনস আপনি এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা খেলাধুলো, এগুলোতে আসলে বাচ্চা বা বড় মানুষের কথা যদি বলি, অ্যাডাল্ট পার্সনের কথা যদি বলি, যে সে যদি এক্সারসাইজ করে তাতে তাতে কি তার কাশিটা বাড়ে কিনা বা হুইজিংটা বাড়ে কিনা আপনি জিজ্ঞেস করেন। তাহলে অ্যাজমার পেশেন্ট কি বলবে? এই সবগুলো প্রশ্নে সে হ্যাঁ বলবে। হ্যাঁ, সবকিছুই যে আপনার হ্যাঁ আসবে তা কিন্তু না। ডাজ দ্য চাইল্ড এক্সপেরিয়েন্স ব্রিথিং প্রবলেম ডিউরিং এ পার্টিকুলার সিজন? যে কোনো একটা পার্টিকুলার সিজন, দ্যাট মিনস কোনো একটা ঋতুতে তার এই মানে শ্বাসকষ্টের, ব্রিথিং প্রবলেমের কোনো এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স বলতে আসলে অভিজ্ঞতা আমরা বলি, এখানে আসলে ঘটা হবে। এই ঘটনাটা কি তার কোনো একটি সিজনে ঘটে, তার এই অভিজ্ঞতার সে সম্মুখীন হয় কিনা? দেখবেন যে তার মা বলে, হ্যাঁ ডাক্তার সাহেব, যখন গরম থেকে শীতের প্রভাবটা আসে তখন আমার বাচ্চা খুব অসুস্থ হয়ে যায়। যখন এই যে চৈত্র মাস আসবে, ফুল ফুটবে, বিভিন্ন গাছে যখন আমাদের যে আম কাঁঠাল লিচুর ফুলগুলো আসে, রেণু, এই রেণুতে প্রচুর মাইট থাকে, সেগুলো যখন আসে তখন আমার বাচ্চা বেশ শ্বাসকষ্টে। প্রবলেম কোথায় চলে গেল? ওই যে ফুলের রেণু কাজ। আচ্ছা, তাহলে আমরা এইভাবে তাকে কেস মানে হিস্ট্রি টেকিং করেও কিন্তু ডায়াগনোসিসে যেতে পারি। এরপরে অ্যানামনেসিসের জায়গায় আপনি আসলে আপনার ওই যে যখন বললাম ক্রনিক কন্ডিশনে আপনি তাকে কনস্টিটিউশনাল মেডিসিন দিবেন, তখন আপনি আপনার মতো করে কেস টেকিং করেন, কারণ আপনার কেস টেকিং আমার কেস টেকিং এক হবে না স্যার। আপনি হাসান মির্জা স্যারের কেস টেকিং
আর চণ্ডীপদ স্যারের কেসটি কি এক হবে না? তাহলে আপনার জায়গা থেকে আপনি করেন, আপনাকে স্যালুট, আপনি বের করে নিয়ে আসেন কেসটা। ফিজিক্যাল এক্সামিনেশন, লুক, দেখা, ওই যে ডিসনিয়া, শ্বাসকষ্ট, এক্সপাইরেটরি হুইজিং, যেটা আপনার শ্বাস ফেলার সময় বুকের মধ্যে শ্বাসকষ্ট, মানে শব্দটা হচ্ছে কিনা, এক্সেসরি মাসেল মুভমেন্ট, ওই যে আমরা যেটা বললাম যে পেটের মাসেল গুলোর ডিফিকাল্টি ইন ফিডিং, তার এটা বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে ফিডিং, টকিং এন্ড গেটিং আপ স্লিপ, এই গেটিং টু স্লিপ, সরি, ডিফিকাল্টি ইন ফিডিং, টেকিং, সরি টকিং, গেটিং টু স্লিপ, কষ্ট হয় তার খাবার খেতে, কথা বলতে এবং তার ঘুমাতে যাওয়ার সময় দেখবেন কষ্ট। ভালো আছে, পেশেন্ট বসে আছে, এই শুয়েছে, তার বুকের মধ্যে শব্দ শুরু হয়। আবার দেখেন ওই যে হোমিওপ্যাথির বিশেষত্ব কোথায়, যে আপনি শুয়ে আছেন, চারদিকে হাত পা ছড়ায় যদি শুয়ে থাকেন আপনার শ্বাসকষ্ট কমে যাচ্ছে, কিন্তু আবার উঠে বসলে হচ্ছে, সাধারণত শ্বাসকষ্টে উঠে বসলে আপনি ভালো থাকেন, কিন্তু অনেক পেশেন্ট আছে দেখবেন যে হাত পা চারিদিকে ছড়ায় ছিটে শুইলে ভালো। এগুলো হচ্ছে এক এক মেডিসিনের ক্যারেক্টারিস্টিক্স, সেই জায়গা থেকে আপনি হোমিওপ্যাথির জায়গা আলাদা করে। ইরিটেবিলিটি টু কফ, কাশির কারণে তার মধ্যে ইরিটেবিলিটি তৈরি, একজিমা, অ্যালার্জিক রাইনাইটিস, এই কথাগুলো আগেই বলেছি, যেগুলো একজিমাটাও যে বললাম যে আপনি দেখছেন যে ইতিহাস নিলেন, রুগী একটা সময় হয়তো বা বলবে যে হ্যাঁ ডাক্তার সাহেব আমার পায়ে শরীরে এই জায়গায় এরকম একটা চর্মরোগ ছিল, কি ট্রিটমেন্ট নিয়েছেন, হয়তো বা বলবে অ্যালোপ্যাথি নিয়েছে বা কোনো মলম লাগিয়েছে। অনেকের ক্ষেত্রেই আগে প্রচুর গাছগাছড়ার বা কবিরাজি ট্রিটমেন্ট হতো। দেখেন কেন বলছি যে আসলে আমি পারি না, এটা আমার দোষ, আমি পারি না এই অর্থেই বলছি যে এই যে পুরাতন ইতিহাসগুলোর কথা যখন জিজ্ঞাসা করতে যাই, আজকেও একটা পেশেন্ট বলল যে স্যার আমি তো আমার দাদারেই মানে বাপরেই দেখি নাই, আমি দাদাদের দিকে দেখি। কেন? মানে বিষয়টা হচ্ছে যে সে ইন্ডিয়াতে জন্ম, তার চাচার সাথে সে বাংলাদেশে চলে এসেছে, কিছুদিন পরে চাচাও মারা গেছে, তার আর কোনো ভাই বোন নাই, চাচি ছিল, তাকে নিয়েই হয়েছে, চাচিও এক সময় মারা গেছে, তার মানে তার আর পূর্বপুরুষের সাথে তার কোনো কানেকশনই নেই। হ্যাঁ, অনেক অভিজ্ঞ ডাক্তার আছেন, আমি যেটা জানি, আমি আসলে খোঁজার চেষ্টা করি, পাই না, অনেক অভিজ্ঞ ডাক্তার আছেন, হোমিওপ্যাথ বলেন বা অ্যালোপ্যাথি সিস্টেমের বলেন, পুরাতনপন্থী অনেক ডাক্তার আছেন যারা রুগীর চেহারার দিকে তাকিয়ে তার চলন বলন কথাবার্তা সবকিছুর দিকে তাকিয়ে তার পিছনের কিছু জায়গা ওনারা বলতে পারেন। আসলে এই জ্ঞান কয়জনের আছে? যাদের আছে তাদেরকে আসলেই প্রণামযোগ্য, সালামযোগ্য। এই ব্যক্তিগুলো যদি আমরা পাই তাহলে হয়তো আমরা উপকৃত হব। যাই হোক, আমরা আসলে এখানে একটি কথা একটু লিখেছি, ডায়াগনোসিস চেস্ট এক্সরে, চেস্ট এক্সরের জায়গাতে আসলে চেস্ট এক্সরে ইজ নট নিডেড টু ডায়াগনোস অ্যাজমা। আমরা দেখেন এই কথাটা কেন লিখেছি একটু কারণ বলি, আমরা অনেক সময় অ্যাজমার পেশেন্ট আসলে চেস্ট এক্সরে দিই, সিএক্সআর পিএ ভিউ, পোস্টেরিয়র অ্যান্টিরিয়র ভিউ, এটা দিয়ে থাকি। আসলে অ্যাজমা ডায়াগনোসিসের জন্য চেস্ট এক্সরেটা ম্যান্ডেটরি না, এই জন্য এই কথাটা একটু এখানে উল্লেখ করেছি। ইট ইজ নিডেড অনলি হোয়েন দ্য ডায়াগনোসিস ইজ নট ক্লিয়ার অর এনি কমপ্লিকেশন আর সাসপেক্টেড। আপনি যদি আসলে অন্য কোনো বিষয় তার জটিলতার চিন্তা করেন তাহলে আপনি একটা চেস্ট এক্সরে দেন। কারণ ওই যে বললাম লাংসে যদি আপনি একটা স্থেত ধরেই বুঝতে পারবেন তার হুইজিংটা কেমন, সিভিয়ার কিনা, তার মধ্যে ইনফ্লাম লাংস কিনা, কোন জায়গাটা, এটা আসলে স্থেত ধরলেই বোঝা যায়। কনফার্মেশনের জন্য আপনি আসলে এক্সরে দিতে পারেন, কিন্তু এটা ডায়াগনোসিসের জন্য সব থেকে বেটার হচ্ছে স্পাইরোমেট্রি। আমরা সিবিসি করেও একটু মানে এটা হচ্ছে জাস্ট সিবিসির ক্ষেত্রে আপনি কি দেখবেন, ইনফ্লামেটরি মার্কার গুলো বাড়বে। আর যেহেতু অ্যালার্জির কন্ডিশনটা বেশি থাকে সব জায়গায়, যার জন্য আইজিই এই টেস্টটি হচ্ছে ইমিউনোগ্লোবিন ই, অ্যালার্জিক অ্যাজমার পেশেন্টদের এইটা দেখবেন অনেকেরই বেশি অ্যালার্জিক হিস্ট্রি থাকে। তাহলে আমরা মোটামুটি এভাবে ডায়াগনোসিস করলাম। আমরা আসলে এই ক্লাসিফিকেশন অফ অ্যাজমাটা আমরা
আগে দিই নাই, কারণটা কি, আমরা এই সিমটম গুলোকে একটু আগে বলে নিয়েছি। আজকে ক্লাসের সময় শেষ, আমি খুব সংক্ষেপে শেষ করব। কেন বলে নিয়েছি, সিমটম গুলোর উপরে আসলে ভিত্তি করে আমাদের এই ক্লাসিফিকেশন। দেখেন, ইটিওলজিক্যাল বেসিস asthma can be divided into early onset or extensive or atrophic childhood asthma. Early onset, late onset or intensive or non-atrophic adult asthma। তাহলে একটা চাইল্ডহুড asthma, একটা অ্যাডাল্ট asthma। তাহলে এখানে আমরা ইন্টেন্সিক এক্সটেন্সিক এগুলো ওই যে অ্যালার্জিক ফ্যাক্টর ট্যাক্টর সাথে জড়িত আছে। আমরা এবার হচ্ছে ক্লিনিক্যাল বেস। ক্লিনিক্যাল বেসিসে কি, ইপিসোডিক অ্যাজমা, যেটাকে আমরা অ্যাকুইট অ্যাজমা বলতে পারি, ক্রনিক অ্যাজমা। একটু ভালো করে বুঝি, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। অ্যাকুইট বা ইপিসোডিক অ্যাজমা, ক্রনিক অ্যাজমা, সিভিয়ার অ্যাকুইট অ্যাজমা। সিভিয়ার অ্যাকুইট অ্যাজমা একটু ভালো করে খেয়াল করি। ইপিসোডিক অ্যাজমা, যেটাকে আমরা অ্যাকুইট অ্যাজমা বলতে পারি, ক্রনিক অ্যাজমা, সিভিয়ার অ্যাকুইট অ্যাজমা। তাহলে অ্যাকুইটটাকে আবার কিন্তু সিভিয়ার বলেছে। এটার আরেকটি টার্ম হচ্ছে স্ট্যাটাস অ্যাজমাটিকাস। এখন এই সিভিয়ার অ্যাকুইট অ্যাজমার পেশেন্ট যদি আপনার সামনে আসে, আপনি তখন কি অ্যারালিয়া দিবেন, না স্পঞ্জিয়া দিবেন, না কোনো মাদার টিংচার দিবেন? অনেকে 2-3টা মাদার একসাথে দিয়েও ট্রিটমেন্ট করে শুনেছি। যাই হোক, আপনি পেশেন্টটাকে আগে তুলে নিয়ে আসেন। কারণ কি দেখেন, দিস টার্ম হ্যাজ রিপ্লেসড বাই স্ট্যাটাস অ্যাজমাটিকাস অ্যাজ দ্য ডেসক্রিপশন অফ লাইফ থ্রেটেনিং অ্যাটাক। একটু ভালো করে খেয়াল করেন স্যাররা, লাইফ থ্রেটেনিং, দ্যাট মিনস আপনার জীবন সংশয় হওয়ার উপক্রম আছে এখানে। অ্যাটাক অফ অ্যাজমা characterized by the respiratory distress or atrial hypoxia which does not respond to usual bronchodilator অ্যালোপ্যাথি মেডিসিন, যেটাকে ব্রঙ্কোডাইল আপনারা সবাই জানেন, ব্রডিল নামের দেখবেন, ঠিক আছে, খুব কমন। which does not respond to usual bronchodilator। ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরেও যেখানে রেসপন্স করছে না, আপনার জীবন সংশয় হচ্ছে, সেখানে আপনি আপনার মতো করে যদি পেশেন্টটাকে তুলে নিয়ে আসতে পারেন, আপনাকে স্যালুট স্যার। ক্রনিক অ্যাজমার ক্ষেত্রে আপনি হিস্ট্রি নেন, সমস্যা নেই, কেউ বাধা দিবে না স্যার। আর অ্যাকুইটের ক্ষেত্রে হচ্ছে সাডেন অ্যাটাক অফ ডিসনিয়া, চিপলি এক্সপাইরেটরি, শ্বাস ফেলতে কষ্ট হয়, accompanied by wheezing cough which is initially unproductive। কফগুলো আনপ্রোডাক্টিভ থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্টিভ কফ হয় ইন বিটুইন অ্যাটাক। এখানে কোনো রংকাই থাকে না, মানে দুটো অ্যাটাকের মাঝে পেশেন্ট ভালো থাকে। দুটো অ্যাটাকের মাঝে ওই যে এপিসোড, আপনারা নাটক তো দেখেছেন যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এরকম। ক্রনিকের লাইক এপিসোডিক অ্যাজমা, এটাও এপিসোডিক অ্যাজমার মতোই, বাট সাম ডিগ্রি অফ ডিসনিয়া পারসিস্ট ইন বিটুইন অ্যাটাক। এখানে একটু খেয়াল করেন, অ্যাকুইট অ্যাজমার মাঝখানে রুগী ভালো থাকে, ক্রনিক অ্যাজমার মাঝখানে কিন্তু কিছু কিছু সময় আবার শ্বাসকষ্ট হয়, কফ, মিউকয়েড স্পুটাম এন্ড রিকারেন্ট অ্যাটাক অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ক্রনিকের তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আরটিআই বলা হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, রিকারেন্ট অ্যাটাক হয়। আচ্ছা, ইন বিটুইন অ্যাটাক এ ফিউ রঙ্কাই স্টিল প্রেজেন্ট। এখানে অ্যাকুইটের রঙ্কাই ছিল না, দেখেন নো রঙ্কাই, এখানে রঙ্কাই ছিল। আর সিভিয়ার তো বললামই স্যার। ক্লাসিফিকেশন আমরা আরেকটা ভাবে করতে পারি, ইন্টারমিডিয়েট, পারসিস্টেন্ট। পারসিস্টেন্সের মধ্যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ওই ওই ঠিক আগের জায়গায় চলে যাচ্ছে। এটা একটা স্পাইরোমেট্রির পরীক্ষার যন্ত্র, যেভাবে স্পাইরোমেট্রি করা হয়, আপনার লাংসের ক্যাপাসিটি, ভলিউম এগুলো দেখায়। এভাবেই আসলে আমরা অ্যাজমাটাকেই করি। তবে আপনারা যেহেতু স্যারেরা বলেছেন যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, দেখেন আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা অনেক বড় একটি জায়গা। এখানে সাধারণত আমরা এটাকে সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত করে থাকি। সেই সাইকোটিক মায়াজমের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে মেডোরিনাম, থুজা, নেট্রাম সালফ, এগুলো খুবই, এটা সাইকোটিক মায়াজমের সাথেও আবার টিউবারকুলার ডায়াথিসিস বলেন আর টিউবারকুলার মায়াজম বলেন, এর কিছুটা সম্পর্ক থাকে। সেখানে টিউবারকুলিনামও কিন্তু খুব, বা টিউবারকুলিনাম ব্যাসিলিনাম বলেন আর টিউবারকুলিনাম বোভিনাম বলেন, এই রিলেটেড মেডিসিন গুলো খুব কাজ করে। তবে কিছু কিছু অথার সিফিলিনামের কথা, যদিও সিফিলিস মায়াজমের ক্ষেত্রে আবার চলে যাই, হয়তো বা বলবেন যে স্যার
সিফিলিসের, শুনেন, প্রত্যেকটা মেডিসিনের মধ্যে এই 3টা মায়াজম, যদি আমরা 3টা মায়াজমই, 3টা মায়াজমই আছে। কারোর প্রাধান্যতা বেশি, কারোর প্রাধান্যতা কম। সেখানে আপনি আপনার জায়গা থেকে অবস্থা তৈরি করে অবশ্যই অবশ্যই ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। এটুকুই বলবো। অনেক ওষুধ আছে স্যার, যে ওষুধগুলো আসলে বর্ণনা করা আমার জন্য কঠিন। যেমন গতদিন আমাদের শ্রদ্ধেয় অজয় দাস স্যার অ্যাসপিডোস্পার্মিয়ার কথা বলেছেন। অ্যাসপিডোস্পার্মিয়া ইজ এ এক্সিলেন্ট রিমেডি ইন অ্যাজমা উইথ ডিফিকাল্ট রেসপিরেশন। যাদের অক্সিজেন স্যাচুরেশন রেট কমে গেছে তাদের ক্ষেত্রে খুব 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 খুবই ভালো। এইবার লাস্টে আমি আসলে ক্লাস শেষ করে দিচ্ছি, যার জন্য থ্যাঙ্কস জানাই। কিন্তু সর্বশেষে আমি একটা কেস হিস্ট্রি আপনাদেরকে বলবো, যদিও অনেক সময় চলে গেছে। কেসটি আসলে আমার না, আমাদেরই একজন ডাক্তার সাহেবের বাবার কেস। এই কেসটি আমরা 3জন ডাক্তার সমন্বিতভাবে দেখেছিলাম। উনি আমাদের বড়, মানে দুজনই আমার বড় সিনিয়র, আমি ওনাদের মধ্যে জুনিয়র। এই কেসটি অক্সিজেন স্যাচুরেশন রেট 40 নিচে নেমে চলে এসেছিল। আপনি অবাক হবেন, মানে আমি নিজেই অবাক হয়েছি, কারণ আমার বাবাকে নিয়ে করোনা পিরিয়ডে আমি দীর্ঘ সময় মৃত্যুপুরীতে ছিলাম। এই আঙ্কেলের ক্ষেত্রে যেটা দেখেছি অবস্থা, কাশি তো আছেই ওনাকে, হ্যাঁ এখানে যে অ্যালোপ্যাথির হেল্প নেওয়া হয়নি তা কিন্তু না, কারণ ওনাকে ইনহেলার চালানো হয়েছে, ওনাকে নেবুলাইজ করা হয়েছে, ওনাকে অ্যাসপিডোস্পার্মিয়া চালানো হয়েছে, ওনাকে হোমিওপ্যাথি ওষুধ ইপিকাক চালানো হয়েছে, ড্রসেরা চালানো হয়েছে। যেভাবে হোক পেশেন্টটা উঠে এসেছে। কেন বলছি দেখেন, 40, আপনি এই পেশেন্টটাকে আমি লাস্টিং হাল ছেড়েই দিয়েছিলাম সত্য কথা বলতে। কি লাস্টে যখন বললাম যে ভাই অক্সিজেন প্রয়োজন, অনুগ্রহ করে আপনি একটু বাড়িতে বুঝিয়ে হসপিটালে নেন, কারণ হাই ফ্লো অক্সিজেন দরকার। এখানে সিম্পলি আপনার সিলিন্ডার নিয়ে আসা হবে না। যখন চাচাকে জিজ্ঞাসা করা হলো যে আব্বা এই বিষয়, আমরা একটু ভালো, মানে ওনাকে তো বলা যায় না, আপনি একটু হাইপার সেন্সিটিভ পেশেন্ট, বলা হলো যে এই বিষয়ে আপনাকে আমরা একটু হসপিটালে একটু বড় ডাক্তারের কাছে নেবো। উনি এক কথায় বলে দিলেন, আমাকে যদি তোমরা বের করে নিয়ে যাও তাহলে আমার লাশ ফিরে আসবে। দেখেন এখানে ওই যে সাইকো সোশিয়াল এনভায়রনমেন্টের কথা একটু বলে আসছি। তো যাই হোক, এইটা আমাদেরকে খুব সাহস জুগিয়েছিল। আমরা যদিও রিকারেন্ট মেডিসিন চেঞ্জ করেছি, অবস্থা প্রতিদিন 2বার 1বার দেখতে যেতাম, চেঞ্জ করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ উনি এখন ভালো, সুস্থভাবে হেঁটে বেড়ান। যদিও বয়স হয়েছে প্রায় 90-র কাছাকাছি বয়স, আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন, বেঁচে আছে এবং সুস্থ শরীর নিয়েই বেঁচে আছে বলবো। তাহলে হোমিওপ্যাথি পারে, এখন সেটা যেভাবেই হোক, যদি এটাকে অনেকে অহোমিওপ্যাথি বলেন আমি মাথা পেতে নিলাম, আর যদি মনে করেন যে না এটা হোমিওপ্যাথির সফলতা, সেটাও হোমিওপ্যাথিকে ক্রেডিট দেওয়ার জন্য সকলকে অনুরোধ করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।